হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 2024 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশান দেওয়া হয়েছে। তোমরা দেখো, তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্সে রয়েছে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ। বিএ, বিএসসি, বিকম, মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টসেরই এই এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ তোমাদের সকলকেই এই সাবজেক্টটা পড়তে হবে। আর বিভিন্ন ইউনিভার্সিটি, প্রত্যেক ইউনিভার্সিটিরই এই সিলেবাসটা, এই বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা এই অধ্যায়টা তোমাদের প্রত্যেক ইউনিভার্সিটির সিলেবাসে আছে। অতএব প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাজে লাগবে। ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো যেটা আজকে দেওয়া হয়েছে, এগুলো বাছাই করা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো মানের প্রশ্নে আসতে পারে। দেখো, প্রথম হচ্ছে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 1869 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা পড়তে গেলে প্রথমেই ইকোলজি এবং ইকোসিস্টেম এই দুটো শব্দ ভালো করে তোমরা জানবে। এবার দেখো, সিন ইকোলজি কাকে বলে? কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত সকল প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনাকে সিন ইকোলজি বলে। তাহলে এখানে কি বলল? সকল প্রজাতির জীব, একটা প্রজাতি নাই, সকল প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনাকে সিন ইকোলজি বলে। যেমন তৃণভোজীর সব প্রজাতির, তৃণভূমির যত প্রজাতি আছে, তৃণভূমির সব প্রজাতির তৃণভোজী প্রাণীর বাস্তু সংস্থান অধ্যয়ন। এবার অটিকোলজি, খুব ভালো করে এই সিনিকোলজি অটিকোলজি পড়ে রাখবে। কোনো বিশেষ একটি প্রজাতির, ওখানে কি ছিল? সকল প্রজাতির, আর এখানে হচ্ছে একটি প্রজাতির। একটি প্রজাতির অন্তর্গত একটি জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনাকে অট ইকোলজি বলে। যেমন সুন্দরবনে কুমিরের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, ইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। খুব ভালো করে দেখবে। গ্রিক শব্দ ঐকস অর্থাৎ ঘর বা বাসস্থান এবং লোগোস অর্থাৎ বিজ্ঞান বা অধ্যয়ন থেকে ইকোলজি শব্দটি এসেছে। আক্ষরিক অর্থে ইকোলজি হলো পৃথিবীর বাসগৃহের তত্ত্বাবধায়ক বিজ্ঞান, অর্থাৎ জীবজগতের বাসস্থান সম্বন্ধে অধ্যয়ন। নেক্সট, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের সকলকেই পড়তে হবে। যে প্রণালী বা নিয়মে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই পরিবেশে ওই জীবের অজৈব উপাদানগুলির পারস্পরিক আন্তঃক্রিয়ায়। তাহলে দেখো কি বলল? যে প্রণালী বা নিয়মে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই জীবের অজৈব উপাদানগুলির পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভূত উপাদানের বিনিময় ঘটে, তাকে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বলে। নেক্সট, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1835 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ট্যান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। নেক্সট, ইথোলজি বলতে কী বোঝো? প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর স্বভাব, প্রজননের প্রবৃত্তি ও আচরণ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ইথোলজি বলে। উদাহরণ হিসাবে বলা যায় যে প্রাণী শাবকের আচরণ সে তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পায়। নেক্সট, ইথোলজি বিজ্ঞানের জনককে? ইথোলজি বিজ্ঞানের জনক হলেন অস্ট্রেলীয় জীববিজ্ঞানী কনরাড লোরেঞ্জ। নেক্সট, বাস্তুতন্ত্রের সজীব বা বায়োটিক উপাদান কয় প্রকার ও কী কী? এটা খুব ভালো করে মনে রাখবে অতি অবশ্যই। এখান থেকে বড় প্রশ্ন হবে আবার এই লাইনটা থেকে, প্রশ্নটা থেকে। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা স্বভোজী
অটোট্রপস বা উৎপাদক, যাকে প্রডিউসার বলে। আর 2 নম্বর হচ্ছে পরভোজী, হেটারোট্রপস বা খাদক, কনজিউমার উপাদান, খাদক উপাদান। আর হচ্ছে উৎপাদক খাদক বা স্বভোজী পরভোজী। এবার নেক্সট, নিচ বা নিশে বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্রে নির্দিষ্ট কোনো বাসভূমিতে প্রজাতির জীবনধারণের জন্য এবং পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য যে এলাকার প্রয়োজন হয় তাকে নিচ বা নিশে বলে। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? খুব ভালো করে পড়বে। আর খাদ্য শৃঙ্খলের উপর বড় প্রশ্ন তোমাদের করতে হবে। আমি বড় প্রশ্ন কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে এখনও অনেক ছোট ছোট ভালো ভালো প্রশ্ন আছে, ছোট প্রশ্ন 1 নম্বর 2 নম্বরের, সেগুলো দেবো। এবং কিছু বড় প্রশ্ন তোমাদের 5 নম্বরে যে থাকবে প্রশ্নগুলো, সেগুলো আমি সাজেশন হিসেবে দিয়ে দেবো। দেখো, খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কাকে বলে? পুষ্টি স্তর অনুযায়ী খাদকের সম্পর্কের ভিত্তিতে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবগোষ্ঠীকে পরপর সাজালে যে শৃঙ্খলিত ক্রমপর্যায় পাওয়া যায় তাকেই খাদ্য শৃঙ্খল বলে। যেমন সবুজ উদ্ভিদ ঘাসফড়িং, সবুজ উদ্ভিদকে ঘাসফড়িং খাচ্ছে, ঘাসফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। এইভাবে খাদকের সম্পর্কের ভিত্তিতে এই ক্রমপর্যায়ে সাজালে যে শৃঙ্খল তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। এবার নেক্সট, গ্রেজিং খাদ্য শৃঙ্খল কি? দেখো, গ্রেজিং খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। যেমন উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। তাহলে খাদ্যকের সম্পর্কে সাজালে দাঁড়াচ্ছে উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে আবার বাঘ। এইবার ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদ্য স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। এখানে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে কোথা থেকে? বিয়োজক স্তর থেকে। দেখো, যেমন পচা পাতা খেয়ে খাচ্ছে ক্ষুদ্র জলজ প্রাণী বা লার্ভা, আর ক্ষুদ্র জলজ প্রাণী বা লার্ভাকে খাচ্ছে ছোটো ছোটো মাছ, আর ছোটো ছোটো মাছকে খাচ্ছে বড় মাছ। এইভাবে খাদ্যের সম্পর্কে খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। এইবার ডেট্রিটাস কথাটির অর্থ কী? ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, আবর্জনা ও অন্যান্য বর্জ্য পদার্থকে যখন আংশিকভাবে পচিয়ে ফেলে তখন ওই অসম্পূর্ণ অর্ধবিয়োজিত পদার্থকে ডেট্রিটাস বলে। নেক্সট, ডেট্রিভোর। ভালো করে দেখো, ডেট্রিটাস বা আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট ছোট প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের ডেট্রিভোর বলে। যেমন কেঁচো, উইপোকা, কৃমি ইত্যাদি। এবার নেক্সট আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়োমটা খুব তোমরা ভালো করে পড়ে রাখবে। এখান থেকে ছোটো বড়ো সব রকম প্রশ্ন একটা না একটা থাকবেই। উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে। বায়োম অনেক রকম আছে, যেমন তুন্দ্রা বায়োম, একটা উদাহরণ দিলাম। এবার হচ্ছে মোনোটাইপিক হ্যাবিট্যাট কাকে বলে? কোনো অঞ্চলে যদি একটি নির্দিষ্ট প্রজাতির প্রাধান্য লক্ষ্য করা যায় তখন সেই বসতিকে মোনোটাইপিক হ্যাবিট্যাট বলে। এবার নেক্সট হচ্ছে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী? এটা খাদ্য শৃঙ্খল পড়ার সময় এটা পড়তেই হবে। খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ, খাদ্য শৃঙ্খলের বিবরণ থেকে একটা 5 নম্বর প্রশ্ন যখন তখন আসতে পারে, খুব ভালো করে মনে রাখবে এটা তোমরা। সেই জন্য খাদ্য শৃঙ্খলটা খুব ভালো করে পড়ে রাখবে। এবার দেখো, খাদ্যের সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল মূলত 2 প্রকার। এক হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, আর 2 হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। নেক্সট, ফুড ওয়েব বা খাদ্যজাল বা ফুড ওয়েব কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্যক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে খাদ্যজাল বা
ফুড ওয়েভ বলে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কাকে বলে? এই শক্তি প্রবাহের উপর একটা বড় প্রশ্ন তোমাদের আসার চান্স খুবই বেশি। খুব ভালো করে এই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা ভালো করে পড়বে। বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে, তাহলে উৎপাদক থেকে খাদক, খাদকের আবার বিভিন্ন স্তর আছে, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এর মধ্যে দিয়ে কি শক্তিটা কী হয়, ফ্লো হয়, প্রবাহিত হয়। বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী, এটা মাথায় রাখবে। এবার নেক্সট, লিন্ডেম্যানের 10% নিয়মটা কি? বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে তার বিখ্যাত 10% নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। তার মতে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। নেক্সট, শক্তির স্থানান্তর বলতে কী বোঝো? শক্তির স্থানান্তর হলো বাস্তুতন্ত্রে উৎপাদক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণী স্তরে প্রবাহিত শক্তি। এই প্রবাহ একমুখী এবং শক্তির স্থানান্তর তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে। নেক্সট 23 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি কী কী? এই পর্যায়গুলির উপর একটা বড় প্রশ্ন হওয়ার চান্স আছে, তোমরা একটু দেখে রাখবে, আমি পরে আবার প্রশ্ন দিয়ে দেবো, যদি উত্তর দরকার হয় উত্তর দিতে পারি। বাস্তুতন্ত্রের 3টি পর্যায়ের শক্তি প্রবাহিত হয়, তাহলে বাস্তুতন্ত্রের 3টি পর্যায়ে শক্তি প্রবাহিত হয়। প্রথম হচ্ছে কি ও শক্তি অর্জন, 2 শক্তির ব্যবহার এবং 3 হচ্ছে শক্তির স্থানান্তর। এবার নেক্সট প্রশ্ন দেখো, জৈব ভূরাসায়নিক চক্র বা পুষ্টিচক্র কাকে বলে? এটা খুব ভালো করে পড়বে। যে চক্রাকার আবর্তন প্রক্রিয়ায় জীবের প্রয়োজনীয় পুষ্টিমৌলগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে আসে তাকে জৈব ভূরাসায়নিক চক্র বলে। তাহলে জীবদের প্রয়োজনীয় পুষ্টিমৌল কোনগুলো? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো জীবদের প্রয়োজনীয় পুষ্টিমৌল। এই পুষ্টিমৌলগুলি পরিবেশ থেকে জীবদেহে আসছে, আবার জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে আসে। যে চক্রাকার আবর্তন প্রক্রিয়ায় তাকেই বলা হয় কি জৈব ভূরাসায়নিক চক্র, যেমন নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, সালফার চক্র, এইগুলো। এবার নেক্সট, স্ট্যান্ডিং ক্রপ কি? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে, আর একে ক্যালোরি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্টুডেন্টস, এই যে সাজেশানগুলো দেওয়া হলো, এই সাজেশানের প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেও। এর মধ্যে বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদের 1 নম্বর 2 নম্বর হিসেবে কাজে লাগবে। যাই হোক স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।